ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আমরা আরআরবি এনটিপিসি জিকে সিবিটি 1 আর সিবিটি 2 এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করছিলাম। তো আজকে আমরা আবার আরআরবি এনটিপিসির 2020 থেকে 2022-এর ভেতরে যে পরীক্ষাগুলো হয়েছিল তার সিবিটি 1 আর সিবিটি 2 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সাউথ আফ্রিকার প্রশাসনিক রাজধানী কোনটি? দেখো, সাউথ আফ্রিকার কিন্তু 3টে রাজধানী, ঠিক আছে। একটা হচ্ছে প্রিটোরিয়া, একটা হচ্ছে ব্লমফাউন্টেন, আর একটা কিন্তু কেপটাউন। এর ভেতরে সাউথ আফ্রিকার যে প্রশাসনিক রাজধানী সেটা কিন্তু প্রিটোরিয়া। সাউথ আফ্রিকার যে প্রশাসনিক রাজধানী সেটা কিন্তু প্রিটোরিয়া। এটা কিন্তু এনটিপিসি সিবিটি 1 30/12/2020-তে এসেছিল। নেক্সট কোশ্চেন, বিশিষ্ট দ্বৈত দর্শনের প্রবক্তাকে? দেখো, এই যে বিশিষ্ট দ্বৈত দর্শন আছে এটার প্রবক্তা কিন্তু রামানুচার্য, ঠিক আছে। বিভিন্ন যে দার্শনিক মতবাদগুলো আছে, ঠিক আছে, সেই দার্শনিক মতবাদ থেকে কিন্তু এখানে প্রশ্ন এসেছিল। যেমন অদ্বৈত বেদান্ত যে দার্শনিক মতবাদটা আছে সেটা কিন্তু শঙ্করাচার্যের। ঠিক সেরকমভাবে এই যে বিশিষ্টাদ্বৈত যে দর্শনটা আছে সেই দর্শনের প্রবক্তা কিন্তু রামানুচার্য। নেক্সট কোশ্চেন, পরিবেশের একটি অজৈব উপাদান হলো ড্যাশ। দেখো, এখানে এটা অপশান বেসড একটা কোশ্চেন। পরিবেশের অজৈব উপাদান বলতে আমরা বুঝি যেগুলোকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাবায়োটিক ফ্যাক্টর, ঠিক আছে। অ্যাবায়োটিক ফ্যাক্টর কোনগুলো? যেগুলোর ভেতরে কোনো রকম জীবন থাকে না কিন্তু যেগুলো আমাদের পরিবেশের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন বাতাস হতে পারে, জল হতে পারে, মাটি হতে পারে, ঠিক আছে। ঠিক সেরকমভাবে পরিবেশের একটি অজৈব উপাদান বললে কিন্তু আমরা বাতাস বলতে পারি, জল বলতে পারি, ঠিক আছে, মাটি বলতে পারি। ঠিক, এখানে সঠিক উত্তর হচ্ছে বাতাস। নেক্সট কোশ্চেন, আর পরিবেশের যে জৈব উপাদান অর্থাৎ যে বায়োটিক ফ্যাক্টর যেগুলো হয়ে থাকে, বায়োটিক ফ্যাক্টরের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের প্রাণী পড়তে পারে, ঠিক আছে, যাদের জীবন আছে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ঠিক আছে, ভাইরাস, সেগুলো কিন্তু এই বায়োটিক ফ্যাক্টরের মধ্যেই পড়ে। নেক্সট কোশ্চেন, মহাবীরের আসল নাম কি? দেখো, মহাবীর সম্পর্কে আমরা সকলে জানি। মহাবীরের জন্ম কিন্তু 563 বিফোর ক্রাইস্টে, ঠিক আছে, 563 খ্রিস্টপূর্বাব্দে। আর এই মহাবীরের যে আসল নাম সেটা কিন্তু বর্ধমান, ঠিক আছে, তার নাম কিন্তু বর্ধমান ছিল। আর এই যে মহাবীর আছে ইনি কিন্তু 30 বছর বয়সে, মহাবীর কিন্তু 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন, ঠিক আছে, মোক্ষ লাভের জন্য। আর এই যে মহাবীর আছে ইনি কিন্তু জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বেরিং প্রণালী কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? দেখো, এই যে বেরিং প্রণালী আছে, যে বেরিং স্ট্রেট আছে, বেরিং স্ট্রেট কিন্তু যে আমাদের যে সুমেরু মহাসাগর আছে, ঠিক আছে, যে সুমেরু মহাসাগর আর যে প্রশান্ত মহাসাগর আছে, সুমেরু মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে কিন্তু কানেক্ট করছে বেরিং প্রণালী, ঠিক আছে। এছাড়া যদি আমরা দেশ হিসেবে দেখি, দেশ হিসেবে কিন্তু রাশিয়া, ঠিক আছে, রাশিয়া আর ইউএসএকে কিন্তু আলাদা করছে এই বেরিং প্রণালী। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে বিধান পরিষদ নেই? দেখো, বর্তমানে আমাদের যে 6টা রাজ্য আছে, ভারতের মোট 6টা রাজ্যে বর্তমানে কিন্তু বিধান পরিষদ আছে, ঠিক আছে। সেই 6টা রাজ্য কোনগুলো সেগুলো তোমাদেরকে আগে আমি বলে দিই। দেখো, কিছু কিছু জিনিস আমাদেরকে মনে রাখার জন্য কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে, কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলবো যেটা কিন্তু হিন্দিতে, ঠিক আছে। সেই ট্রিক্সটা হচ্ছে তু ভি মজা কর, ঠিক আছে, তু ভি মজা কর। দেখো, এখানে এই যে টি আছে, এখানে টি ফর কিন্তু, ঠিক আছে, এখানে টি ফর কিন্তু তেলেঙ্গানা, ঠিক আছে। তেলেঙ্গানাতে কিন্তু বিধানসভা আর বিধান পরিষদ দুটোই আছে। ইউতে হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে, ইউতে উত্তরপ্রদেশেও কিন্তু বিধান পরিষদ আর বিধানসভা দুটোই আছে। এখানে বি মানে হচ্ছে বিহার, ঠিক আছে, বিহারেও কিন্তু বিধান পরিষদ আর বিধানসভা দুটোই আছে। তারপরে এম ফর কিন্তু মহারাষ্ট্র, ঠিক আছে, এম ফর হচ্ছে মহারাষ্ট্রের কিন্তু এই যে বিধান পরিষদ আর কিন্তু বিধানসভা দুটোই আছে। এ ফর হচ্ছে অন্ধ্রপ্রদেশেও কিন্তু দুটো কক্ষই আছে। আর কে ফর হচ্ছে কর্ণাটক, ঠিক আছে, কর্ণাটকেও কিন্তু বিধানসভা আর বিধান পরিষদ দুটোই আছে। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু একসময় বিধান পরিষদ ছিল। পশ্চিমবঙ্গে বিধান পরিষদ 1969 সাল আছে, 1969 সালে কিন্তু বিধান পরিষদকে বাদ দিয়ে দেওয়া হয়। তো আমরা যে 6টা রাজ্যের কথা বললাম সেই 6টা রাজ্যের মধ্যে কিন্তু কেরালা পড়ে না, ঠিক আছে। তো কেরালায় কিন্তু কোনো রকম বিধান পরিষদ নেই, শুধুমাত্র বিধানসভা আছে। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় প্রকল্প গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডে জায়গা পেয়েছিল? দেখো, একটা ভারতীয় প্রকল্প আছে, সেই প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, ঠিক আছে। এই যে জনধন যোজনা আছে এটা কিন্তু 2014 সালের 28শে আগস্ট লঞ্চ করা হয়েছিল। এটা ছিল জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার একটা
যোজনা, ঠিক আছে, যেটা সারা বিশ্বের ভেতরে সবথেকে বেশি অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়েছিল ভারতে, যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, যেটা কিন্তু গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে কিন্তু অন্তর্ভুক্ত আছে। তা যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে কোন ভারতীয় প্রকল্প গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে জায়গা পেয়েছে, তো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে প্রধানমন্ত্রী জনধন যোজনা, যেটা কিন্তু 2014 সালে 28শে আগস্ট চালু করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম সড়ক ও রেল সেতু কোনটি? দেখো ভারতের যে দীর্ঘতম সড়ক ও রেল সেতু আছে সেটা কিন্তু আসামের যে বগিবিল সেতু আছে, যেটাকে ভূপেন হাজারিকা সেতুও বলা হয়ে থাকে সেটা, ঠিক আছে। এটা দৈর্ঘ্য কত? এটা কিন্তু 4.94 কিলোমিটার দীর্ঘ, ঠিক আছে, আসামের যে বগিবিল সেতু আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি কবে থেকে বিনিয়োগ প্রক্রিয়া চালু করে? দেখো ভারতের যে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি আছে, পাবলিক সেক্টর ব্যাঙ্ক কোনগুলি? পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে কিন্তু যে প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে সেই প্রাইভেট ব্যাঙ্কগুলোও পড়ে, ঠিক আছে। তো এই পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো কিন্তু 1991 সাল থেকে, ঠিক আছে, 1991 সাল থেকে কিন্তু এদের কাজ শুরু করে, অর্থাৎ এদের বিনিয়োগ শুরু করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বিগ ব্যাং থিওরির প্রবক্তাকে। দেখো এই যে বিগ ব্যাং থিওরি আছে, এই বিগ ব্যাং থিওরিটা কিন্তু আমাদের যে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি সম্পর্কে একটা আমাদেরকে থিওরি দেয়, ঠিক আছে, যে একটা বিন্দু থেকে, ঠিক আছে, একটা বিন্দু থেকে কিন্তু সমগ্র যে মহাবিশ্ব সেই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। আর এই যে বিগ ব্যাং থিওরি আছে এটা কিন্তু এটাতেই কিন্তু বেশিরভাগ যে অ্যাস্ট্রোফিজিসিস্ট যারা আছে তারা কিন্তু এই যে এই থিওরিটাকে বিশ্বাস করে থাকে, ঠিক আছে। এই বিগ ব্যাং থিওরি নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে, অনেকে মনে করে এই বিগ ব্যাং থিওরি কিন্তু স্টিফেন হকিংস দিয়েছে, কিন্তু এটা কিন্তু ভুল। এই বিগ ব্যাং থিওরি কিন্তু সবার প্রথম জর্জ ল্যামিত্রে দিয়েছিল, ঠিক আছে। আর এই যে বিগ ব্যাং থিওরিকে কিন্তু সঠিকভাবে এক্সপ্লেনেশন করেছিল স্টিফেন হকিংস। তো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে জর্জ ল্যামিত্রে, ঠিক আছে। জর্জ ল্যামিত্রে কিন্তু এই বিগ ব্যাং থিওরি সম্পর্কে সবার প্রথম বলেছিল, ইনি হচ্ছে প্রবক্তা। আর স্টিফেন হকিংস কিন্তু এই যে বিগ ব্যাং থিওরি আছে এই বিগ ব্যাং থিওরিকে খুব ভালোভাবে এক্সপ্লেনেশন করেছিল, যদিও এর জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়নি, কারণ এটাকে প্রমাণ করা সম্ভব হয়নি, উনি এটাকে ব্যাখ্যা করেছিলেন। নেক্সট কোশ্চেন, জম্মু এবং কাশ্মীরের কোন জাতীয় উদ্যান আছে? এখানে একটু মিস্টেক আছে, ঠিক আছে। জম্মু এবং কাশ্মীরে কোন জাতীয় উদ্যান রয়েছে? দেখো জম্মু এবং কাশ্মীরে কিন্তু দাচিগ্রাম যে জাতীয় উদ্যান সেটা কিন্তু জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, প্রতিবর্ত ক্রিয়াকে কে নিয়ন্ত্রণ করে? দেখো প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স, সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে প্রতিবর্ত ক্রিয়া কোনটা। দেখো প্রতিবর্ত ক্রিয়া কিন্তু আমাদের চোখে যদি আমরা লাইট মারি তাহলে আমাদের চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে মনে করো আমাদের শরীরের কোনো অংশে মশা কামড়াচ্ছে, আমাদের হাত কিন্তু অটোমেটিক্যালি সেই অংশে চলে যায়, আমরা যদি সেই জায়গাটাকে নাও দেখি তাহলেও কিন্তু আমাদের হাতটা সেই জায়গাটাতে পৌঁছেই যায়, এটাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। এই রিফ্লেক্স অ্যাকশন সম্পর্কে কিন্তু বিজ্ঞানী যে আইভান প্যাভলভ ছিলেন তিনি কিন্তু একটা কুকুরের ওপর পরীক্ষাও করেছিলেন। এই যে প্রতিবর্ত ক্রিয়া আছে এই প্রতিবর্ত ক্রিয়া কিন্তু আমাদের শরীরের যে সুষুম্না কাণ্ড আছে, ঠিক আছে, যে সুষুম্না কাণ্ড আছে যেটাকে আমরা স্পাইনাল কর্ড বলে থাকি, সেই সুষুম্না কাণ্ডই কিন্তু এই যে প্রতিবর্ত ক্রিয়াগুলি আছে এই প্রতিবর্ত ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। বা প্রতিবর্ত ক্রিয়ার আরেকটা এক্সাম্পল হয়, যদি আমরা কোনো গরম জিনিসে হাত দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা হাতটা সরিয়ে নিয়ে আসি, এটাও কিন্তু একটা প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। নেক্সট কোশ্চেন, প্লাস্টিক তৈরিতে কোন জিনিসটি ব্যবহার করা হয়? দেখো প্লাস্টিক বা পলিথিন তৈরিতে কিন্তু ইথিলিন ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, ইথিলিন কিন্তু প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, একটি ধাতুকল্প, দেখো ধাতুকল্প মানে কিন্তু মেটালয়েড, ঠিক আছে, ধাতুকল্প মানে কিন্তু মেটালয়েড, অর্থাৎ যার ভেতরে ধাতু এবং অধাতু দুটোরই কিন্তু বৈশিষ্ট্য থাকে। তো এই ধাতুকল্পের উদাহরণ কিন্তু সিলিকন, ঠিক আছে, সিলিকন যেটাকে আমরা সেমিকন্ডাক্টরও বলা হয়ে থাকে, ঠিক আছে, সিলিকন। তারপরে কিন্তু জার্মেনিয়াম, ঠিক আছে, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এগুলো কিন্তু সবই ধাতুকল্প বা মেটালয়েডের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন, বারদৌলি মুভমেন্ট বা বারদৌলি আন্দোলনের সঙ্গে কোন স্বাধীনতা সংগ্রামে যুক্ত? দেখো এই যে বারদৌলি আন্দোলন এটা কিন্তু 1928 সালে হয়েছিল। আর এই যে বারদৌলি মুভমেন্ট বা বারদৌলি আন্দোলন আছে এর সঙ্গে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, এর সঙ্গে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্ক যুক্ত, এই যে বারদৌলি আন্দোলন আছে। আর এই বারদৌলি আন্দোলন কিন্তু 1928 সালে সংগঠিত হয়েছিল। আর এই সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে বলে রাখি, সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু স্বাধীন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। নেক্সট কোশ্চেন, কম্পিউটার ট্রেকার বল কেমন ডিভাইস? দেখো কম্পিউটারে যে ট্রেকার বল থাকে, কম্পিউটারের সেই ট্রেকার বল কিন্তু একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে, কম্পিউটারে যে ট্রেকার বল থাকে সেটা কিন্তু একটা ইনপুট ডিভাইস। আর এই যে ট্রেকার বলটা আছে এটা কিন্তু র্যাফ বেঞ্জামিন নামে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন, জজিলা টানেল প্রকল্প কোন কেন্দ্রশাসিত অঞ্চলে আছে? দেখো, জজিলার যে টানেল প্রকল্প সেটা কিন্তু জম্মু এবং কাশ্মীরে আছে, ঠিক আছে। এটা কিন্তু ভারতের সবথেকে বড় টানেল প্রকল্প একসময় ছিল, বর্তমানে এখন পীরপাঞ্জাল হয়ে গেছে। তো এই যে জজিলা টানেল প্রকল্প আছে এটা কিন্তু জম্মু এবং কাশ্মীরে আছে, জম্মু এবং কাশ্মীরকে কিন্তু কানেক্ট করছে। নেক্সট কোশ্চেন, উত্তরাখণ্ডে কোন জলপ্রপাত প্রকল্প আছে? দেখো, উত্তরাখণ্ডে কিন্তু তেহেরি, ঠিক আছে। উত্তরাখণ্ডে কিন্তু তেহেরি ড্যাম আছে। তেহেরি ড্যাম কিন্তু ভারতের সর্বোচ্চ ড্যাম, এটা ভাগীরথী নদীর ওপর আছে। এই তেহেরি ড্যাম প্রকল্প কিন্তু উত্তরাখণ্ডের সবথেকে বড় বাঁধ প্রকল্প, আর উত্তরাখণ্ডে কিন্তু এই বাঁধ প্রকল্পটি আছে। নেক্সট কোশ্চেন, আপেলে কোন রোগ হয়? দেখো, আপেলে বিভিন্ন রকমের ফলে কিন্তু বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে। সবার প্রথম বলে রাখি, আপেলের মধ্যে কোন অ্যাসিড থাকে? আপেলের মধ্যে কিন্তু ম্যালিক অ্যাসিড থাকে, ঠিক আছে। আপেলের মধ্যে কিন্তু ম্যালিক অ্যাসিড থাকে। আর আপেলে একটা রোগ হয় যার নাম হচ্ছে ফায়ার ব্লাইট, ঠিক আছে, যার নাম হচ্ছে ফায়ার ব্লাইট। নেক্সট কোশ্চেন, কে সর্বপ্রথম গণপরিষদের ধারণা দিয়েছিল? দেখো, ভারতের যে গণপরিষদ, ঠিক আছে, যে কনস্টিটিউয়েন্সি ছিল, সেই কনস্টিটিউয়েন্সি বা গণপরিষদের ধারণা কিন্তু সবার প্রথম দিয়েছিলেন মানবেন্দ্রনাথ রায়, ঠিক আছে। সবার প্রথম কিন্তু দিয়েছিলেন মানবেন্দ্রনাথ রায়, বা যাকে কিন্তু আমরা এম.এন. রায়ও বলে থাকি, ঠিক আছে। ইনি কিন্তু সর্বপ্রথম ভারতের যে গণপরিষদ, ভারতে একটা গণপরিষদ থাকা উচিত, সেই সম্পর্কে এই গণপরিষদের ধারণা কিন্তু তিনি দিয়েছিলেন। ভারতের গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? ভারতের গণপরিষদের প্রথম সভা কিন্তু 1946 সালের 9 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। আর গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম যে সভাপতি ছিলেন তিনি কিন্তু অস্থায়ী সভাপতি ছিলেন, তার নাম ছিল সচ্চিদানন্দ সিনহা। আর গণপরিষদের প্রথম যে স্থায়ী সভাপতি তিনি কিন্তু ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যদি কোশ্চেন করা হয় যে গণপরিষদে কতজন সদস্য ছিল, গণপরিষদে কিন্তু 389 জন সদস্য ছিল। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটি লাইক করো, আর তোমাদের কোন টপিকের ওপর আরও ভিডিও চাই আমাকে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।